ইরানকে কোনোভাবেই দমাতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল। সূক্ষ্ম মস্তিষ্কের ট্রাম্প বিষয়টি বুঝতে পেরে নিজের সম্মান রক্ষায় ইরানকে আক্রমণের হুমকি ধামকি থেকে সরে এসে এখন নরম সুরেই কথা বলছেন। অন্যদিকে মোটা মাথার নেতানিয়াহু বুঝতেই পারছে না কৌশলগত সব যুদ্ধেই তিনি হেরে গেছেন। সবশেষ খামেনির নয়া কৌশলে নেতানিয়াহুর পতন দেখছেন বিশেষজ্ঞরা। ইরানের নতুন কৌশলে এবার যুক্তরাষ্ট্রের অস্ত্রই ঘায়েল করবে ইসরায়েলকে। এখন কেবল সময়ের অপেক্ষা। ছক চূড়ান্ত, কেবল চুক্তি হলেই নেতানিয়াহুর পতন হয়তো ক্ষণিকের ব্যাপার হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সমরবিদরা। মধ্যপ্রাচ্য এখন অর্থ আর সামরিক শক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিষয়টি বুঝতে পেরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি করে সম্পর্ক উন্নয়নে এক ধাপ এগিয়ে গেছেন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় অঙ্কের অস্ত্র বিক্রির চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এতে করে যুক্তরাষ্ট্রের সম্মান আর ক্ষমতা আরো উঁচুতে পৌঁছে গেছে সত্যি। তবে নেতানিয়াহুর জন্য এই সম্পর্কের গভীরতা খুব বেশি ভালো নাও হতে পারে। ট্রাম্পের এই চুক্তির পর খামেনির নয়া খেলা প্রকাশ্যে এসেছে। খামেনি আগেই আরব বিশ্বকে ইসরায়েলের বর্বরতা থামাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর খামেনি মধ্যপ্রাচ্যের সাথে জোট গঠনের উদ্যোগ গ্রহণ করেন, আর তাতে সম্মত হয়েছে আরব দেশগুলো। চুক্তি অনুযায়ী যখনই প্রয়োজন হবে এক দেশ আরেক দেশের পাশে থাকবে অর্থ কিংবা সামরিক সহযোগিতা নিয়ে। এরই মাঝে যুক্তরাষ্ট্র থেকে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের 3 দেশ। ওই দেশগুলোর চুক্তি সম্পন্ন হলে তাদের অস্ত্র দিয়েই ইরানের পাশে দাঁড়াতে হবে। ফলে ইসরায়েলকে ঘায়েল করতে যুক্তরাষ্ট্রের অস্ত্রই হবে প্রধান হাতিয়ার। খামেনির এই কৌশলের বিষয়টি জানাজানি হওয়ার পর রীতিমতো মাথায় হাত পড়েছে নেতানিয়াহু। এদিকে সব দিক বিবেচনা করে ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন একটি বড় সিদ্ধান্ত। গুঞ্জন রটেছে ইসরায়েলে থাকা বিশ্বের সবচেয়ে বড় মার্কিন অস্ত্র ভাণ্ডারটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ এরই মাঝে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে ইসরায়েল, আর সেটা যদি সত্যি হয় তাহলে ইরানও বসে থাকবে না, শুরু হবে পাল্টাপাল্টি আক্রমণ। যদিও তেহরান বলছে এখনই কোনো সামরিক হামলার পরিকল্পনা তাদের নেই, তবে তারা এটাও স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত ইরান। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত চিন্তা থেকেই নেয়া। কারণ যদি ইসরায়েল ইরানে হামলা চালায় তাহলে ইরানের মিত্র রাষ্ট্রগুলোর পাল্টা আক্রমণে ইসরায়েল আরও বিপদের মুখে পড়বে। ফলে ইসরায়েলের মাটিতে থাকা বিশাল মার্কিন অস্ত্র ভাণ্ডারটি মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পড়েছেন চরম অস্বস্তিতে। মার্কিন শক্তির উপর ভরসা করে যে সাহসিকতা তিনি এতদিন দেখিয়ে আসছিলেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের পর সেই ভরসা অনেকটাই হালকা হয়ে গেছে। ইসরায়েল এখন কার্যত আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা একঘরে হয়ে পড়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো আবারও ইরানের নেতৃত্বে একত্রিত হচ্ছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো ট্রাম্প প্রশাসনের আমলে যেসব অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করেছিল সেগুলো এখন ব্যবহৃত হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। এমন একটি ঐক্য চুক্তি প্রস্তুতির শেষ পর্যায়ে আছে, যাতে বলা হয়েছে জরুরি সময়ে সদস্য দেশগুলো একে অপরের পাশে দাঁড়াতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে কেনা অস্ত্রই ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে। বিশ্ব রাজনীতির এমন নাটকীয় পালাবদলে নতুন এক জোটের আবির্ভাব ও পুরনো মিত্রতার ভাঙন বিশ্ববাসীকে এক অস্থির ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ কিভাবে গঠিত হবে তা নির্ভর করছে পরবর্তী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর। গাজায় ইসরায়েলের বর্বরতা নিয়ে এখনও চুপসে আছে গোটা মুসলিম বিশ্ব। সহানুভূতি আর সহমর্মিতা দিয়েই দায় এড়িয়ে যাচ্ছে আরব বিশ্ব। যেখানে ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নৃশংসতা চালিয়ে আসছে, সেখানে সব মুসলিম রাষ্ট্রই চুপচাপ বসে আছে। একমাত্র ইরান আর ইয়েমেন গাজার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও তেহরান এখন যুদ্ধের ময়দানে নামেনি, তবে তাদের অবস্থান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে।
তবে এবার ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে একটি গর্জন, আর তার হুঙ্কারে এখন নড়ে চড়ে বসেছে অনেক শক্তিশালী দেশও। আলোচনার বিষয় হলো, তিনি কোনো মুসলিম নেতা নন। একজন অমুসলিম হয়েও গাজার প্রতি তার এই সমর্থন রীতিমতো ঝড় তুলেছে বিশ্ববিবেকের মঞ্চে। তিনি আর কেউ নন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। গাজায় ইসরায়েলের নৃশংসতা নিয়ে এবার গর্জে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ইসরায়েলকে হুমকি দিয়ে তিনি ঘোষণা করেছেন, গাজায় যদি ইসরায়েলের হামলায় আর একটি প্রাণও হারিয়ে যায়, তাহলে ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে কঠোরতম নিষেধাজ্ঞা দেয়া হবে ইসরায়েলকে। ইসরায়েলের গণহত্যা যখন গাজায় সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন পুরো বিশ্ব এক অদ্ভুত নীরবতায় মোড়ানো। মুসলিম দেশগুলো যখন একের পর এক নীরব দর্শকের ভূমিকায়, তখন এক অমুসলিম নেতার গর্জনে ঘুম ভাঙল শক্তিশালী অনেক বিশ্ব নেতারও। অন্যদিকে কেয়ার স্টারমারের কণ্ঠে যেন কেঁপে উঠেছে তেল আবিবের ঘুমন্ত বিবেক। ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন, আমি এবার প্রকাশ্যে গাজার পক্ষে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলকে বলছি, এবার থামতে হবে, না হয় ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে। দুটো পথই ইসরায়েলের জন্য খোলা রয়েছে। কোন পথে নেতানিয়াহু হাঁটবেন সেটা তার বিষয়। তবে ব্রিটিশ সরকার আর জনগণ ফিলিস্তিনের বর্বরতা আর মেনে নেবে না। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের আরেকটি প্রাণ সংহার ঘটলে যুক্তরাজ্য ব্রিটিশদের রক্ত কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আবারও দেখিয়ে দেবে। কেবল নিষেধাজ্ঞাই নয়, প্রয়োজনে প্রতিঘাত করা হবে ইসরায়েলকে। এই বক্তব্য শুধু একটা বিবৃতি নয়, এটা ছিল এক তীব্র গর্জন, যার ধ্বনি পৌঁছে গেছে ইসরায়েলের কানে। বিশ্বজুড়ে যখন মানবতা হারিয়ে ফেলছে দিশা, তখন কেয়ার স্টারমার দেখালেন বিবেক এখনো পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। ইসরায়েলি বিমান হামলায় যখন প্রতিদিন প্রাণ হারাচ্ছে শিশু, নারী আর সাধারণ মানুষ, তখন এই বিবৃতি যেন কোটি কোটি নির্যাতিত ফিলিস্তিনির কান্নার প্রতিধ্বনি। ব্রিটিশরাই তো ইতিহাসে ইসরায়েল তৈরিতে ভূমিকা রেখেছিল, আর আজ সেই ব্রিটিশদের মধ্য থেকেই একজন নেতা ইসরায়েলের আচরণে ক্ষুব্ধ। কেয়ার স্টারমারের এহেন হুঁশিয়ারি স্পষ্ট বার্তা দিচ্ছে, ইসরায়েলের নিষ্ঠুরতার বিরুদ্ধে বিশ্ব নেতারা আর চুপ থাকতে পারবেন না। এখন দেখার বিষয়, কেয়ার স্টারমারের এই সাহসী বক্তব্যের পর অন্য বিশ্ব নেতাদের ভূমিকা কি হয়, নাকি আগের মতোই নিজের চিন্তায় নিজে মগ্ন থেকে ইতিহাসে কাপুরুষদের দলে নাম লেখায়। গাজার মাটিতে এখনো ঝরছে রক্ত, কিন্তু এক অমুসলিম নেতার বিবেকবান গর্জনে এক নতুন আশার আলো দেখছে নির্যাতিত ফিলিস্তিনিরা। বিশ্ববিবেক কি এবারও জাগবে না? সময়ের অপেক্ষায় থেকে থেকে কেবল রক্তই কি ঝরবে? বিশ্বাস আছে, এবার মনে হয় থামতে হবে নেতানিয়াহুকে। এবার ইরানের পারমাণবিক কর্মসূচিতে অংশীদার হতে যাচ্ছে সৌদি আরব, আর সৌদিকে পাশে পেয়ে খামেনির হুঙ্কার আরো জোরদার হয়েছে। তেহরান সরাসরি ঘোষণা করেছে কোনো কিছুর বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, আর এতেই কৌশলী পরাজয় মানতে হচ্ছে ট্রাম্প নেতানিয়াহুকে। মধ্যপ্রাচ্যকে যেন ইরান পাশে না পায়, সেজন্য তড়িঘড়ি করে সৌদি আরব, কাতার আর আরব আমিরাত সফরে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই সফরে তার বাণিজ্যে সফলতা এলেও কৌশলী যুদ্ধে একদমই সফল হতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং তার সফর শেষ হতেই ইরানের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ। বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগে, তখন এক বিস্ময়কর প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তেহরান। এই প্রস্তাব শুধু কূটনৈতিক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেও নাটকীয়ভাবে পরিবর্তন করে দিতে পারে। ইরান এখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে একটি যৌথ পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম গঠনের পরিকল্পনা করছে।
তেহরানের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপ মোকাবেলার কৌশল নয়, বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকেও এই স্পর্শকাতর প্রক্রিয়ায় অংশীদার করার একটি কৌশলী প্রয়াস। ইরান বলছে এই কনসোর্টিয়ামের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দায়িত্ব ভাগাভাগি হবে। ফলে ভবিষ্যতে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে শুধু ইরান নয়, সংশ্লিষ্ট অংশীদার দেশগুলোকেও জবাব দিতে হবে। এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে জানা গেছে ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে 3 ঘন্টার এক বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে। এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুবাইয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, আমিরাতের নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি না থাকলেও দেশটির বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যেই চালু হয়েছে এবং তা আমিরাতের প্রায় 1/4 বিদ্যুৎ চাহিদা পূরণ করছে। ইরানের প্রস্তাব অনুযায়ী এই কনসোর্টিয়ামে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমাবদ্ধ থাকবে 3.67% মধ্যে, যা ছিল 2015 সালের পরমাণু চুক্তির শর্ত। এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে সরে আসে। বর্তমানে যুক্তরাষ্ট্র চাইছে ইরান সম্পূর্ণভাবে তার সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক এবং সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করুক। তবে ওয়াশিংটন নিজেই এখন রাজনৈতিক বিভাজনের মধ্যে রয়েছে। একদিকে ট্রাম্প কঠোর অবস্থান নিচ্ছেন, অন্যদিকে ইরানের গম্ভীরতার প্রশংসাও করছেন। এই কনসোর্টিয়ামের ধারণা একেবারে নতুন নয়। 2023 সালের অক্টোবরে প্রিন্সটনের পদার্থবিদ ফ্র্যাঙ্কন হিপেল এবং ইরানের সাবেক পারমাণবিক আলোচক সৈয়দ হোসাইন মুসাভিয়ান একটি প্রবন্ধে এ ধারণা উত্থাপন করেছিলেন। তাদের মতে সৌদি আরব ও আমিরাত যদি এই প্রকল্পে অর্থায়ন ও অংশীদার হয় তাহলে তারা শুধু প্রযুক্তি নয়, বরং কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারবে। বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% পৌঁছেছে, যা 2015 সালের সীমার অনেক বেশি এবং অস্ত্র তৈরির প্রয়োজনীয় 90% মাত্রার কাছাকাছি। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মাত্রাকে বেসামরিক উদ্দেশ্যের চেয়ে বেশি বলে মনে করছেন। তবে ইরান আবারও জানিয়েছে তারা কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত, যদি পারস্পরিক সম্মান বজায় থাকে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাকের এমন বক্তব্যকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পরিবেশ কিছুটা নরম করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাদিও বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনায় এসেছে যা সম্মানজনক সমাধানের আশা জাগায়। তবে এখনো কোনো আলোচনায় আলোর মুখ দেখেনি, বরং খামেনি আরও হুঙ্কার দিয়েছেন সব কথাই আলোচনা হবে, তবে পারমাণবিক কর্মসূচি কোনো কিছুই বন্ধ করবে না ইরান। ধারণা করা হচ্ছে সৌদি আরবের আগ্রহের পর তেহরান আরও শক্ত অবস্থান নিয়েছে এই কর্মসূচিকে সফল করতে। সৌদির মতো অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র এখন ইরানের মিত্র হয়ে পারমাণবিক কর্মসূচির অংশীদার হতে যাচ্ছে, যা শুধু ট্রাম্প নয়, ভাবিয়ে তুলছে গোটা মধ্যপ্রাচ্যকেও। এদিকে পশ্চিমা বিশ্বের অস্থিরতা বাড়ছে, অন্যদিকে ইরানের পাশে মিত্র হয়ে দাঁড়াচ্ছে বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলো, যা কেবল পশ্চিমা বিশ্ব কিংবা মধ্যপ্রাচ্যকেই নয়, গোটা বিশ্বের কৌশলী রাজনীতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এই রাজনীতির নেতৃত্ব দিচ্ছে আপাতত আয়াতুল্লাহ খামেনি। সময়ের সাথে সাথে শক্তিশালী হয়ে উঠছে মুসলিম বিশ্ব, আর তাতেই ভয় ধরেছে বিশ্বের অনেক ক্ষমতাধর দেশের। দীর্ঘদিনের জুলুম আর নিপীড়ন থেকে মুক্ত হতে একজোটে আসতে চাচ্ছে মুসলিম বিশ্ব। তবে সেখানেও বাধা হয়ে রয়েছে চুক্তি, পারস্পরিক আত্মমর্যাদার বিশ্বমরলদের নৈপথ্য কলকাঠি নাড়া ছাড়া। তারপরও ইরানের নেতৃত্বে এবার হয়তো এক ছাতার নিচে আসতে যাচ্ছে মুসলিম দুনিয়া। খামেনি ঘোষণা করেছে এবার ইসরায়েল সহ নেতানিয়াহুর দোসরদের ছাড় দেয়া হবে না। বুদ্ধিমান ট্রাম্প সেটা আগেই টের পেয়েছেন, যে কারণে সব রাগ ক্ষোভকে গোপন করে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়নে ছুটে গেছেন সৌদি আরব, কাতার আর আরব আমিরাতে।
কেন এখন পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে গোটা দুনিয়ায় মুসলিম বিশ্বকে সমীহ করছে? চলুন জেনে নিই। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ নানা সময় শিকার হয়েছে অপশক্তির। তাদের অধিগ্রহণে থাকা প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে লুট হয়েছে রাজ্য ক্ষমতা পর্যন্ত। সবশেষ বড় আকারে মুসলিম রাষ্ট্রের অধপতন ঘটে সাদ্দাম হোসেনের রাজত্ব হটানো দিয়ে। এরপর বেশ কয়েকটি মুসলিম দেশ আগ্রাসনের শিকার হয়। এ কারণে মুসলিম দেশগুলো প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে তৎপর হয়ে ওঠে। ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বিশ্বব্যাপী 180 কোটিরও বেশি অনুসারী রয়েছে। মুসলিমরা বিশ্ব জনসংখ্যার একটি বড় অংশ। আল জাজিরার একটি প্রতিবেদন অনুসারে ইসলামী দেশগুলোর সম্মিলিত অর্থনীতির এখন $7.7 ট্রিলিয়ন পৌঁছে গেছে। একটি রিপোর্ট অনুযায়ী গত 10 বছরে ইসলামিক ফান্ডের বাজার 300 গুণ বৃদ্ধি পেয়েছে। ইয়াহু ফাইন্যান্স সম্প্রতি 30টি সবচেয়ে শক্তিশালী ইসলামিক দেশের তালিকা প্রকাশ করেছে, যেখানে মোট জনসংখ্যার কমপক্ষে 50% মুসলিম। এই ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলির তালিকা তৈরি করা হয়েছে। ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে শুরু করে তেল সমৃদ্ধ সৌদি আরব, ইরান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়াও রয়েছে এই তালিকায়। প্রথম স্থানে রয়েছে তুরস্ক। আনুষ্ঠানিকভাবে ইসলামিক দেশ না হলেও জনসংখ্যার বেশিরভাগই মুসলিম। ন্যাটো সদস্য দেশ হিসেবে তুরস্ক সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে, বিশেষ করে সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে। তুরস্ক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম দেশ হিসেবে সামনে এসেছে। উন্নত সামরিক ড্রোন তৈরিতে দক্ষতা চোখে পড়ার মতো। বিপদের সময় কারো সাহায্যের অপেক্ষা না করে নিজের স্বয়ংসম্পূর্ণ থাকার মতো সক্ষমতা রয়েছে ইরানের 19 বছর বয়সী নাগরিকদের 18 মাস বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ নিতে হয়। ইরানে রয়েছে 1315 আর্মড ফাইটিং ভেহিকল। মিসাইল শক্তির দিক দিয়েও পিছিয়ে নেই খামেনির দেশ। ইরানের দূরপাল্লার বা স্বল্প পাল্লার শক্তিশালী প্রায় 1000-এর বেশি মিসাইল রয়েছে। ইরানের এই মিসাইল শক্তি ইসরায়েলের যে কোনো স্থান ছাড়াও মধ্যপ্রাচ্যের যে কোনো স্থান অতিক্রম করে পূর্ব ইউরোপ পর্যন্ত হামলা করতে সক্ষম। ঐতিহাসিকভাবে তেল সমৃদ্ধ একটি দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই রাজতন্ত্র রাজনৈতিক এবং সামরিক ইস্যুতে দৃশ্যত কিছু দূরত্ব বজায় রাখে, অথচ বিশ্বের একমাত্র দেশ এটি যারা অস্ত্র আমদানিতে সর্বোচ্চ অর্থ ব্যয় করে থাকে। দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও প্রচলন হয়নি। দেশটির জাতীয় বাজেটের 75% এবং রপ্তানি আয়ের 90% আসে তেল থেকে। সমগ্র বিশ্বের ভূগর্ভের অভ্যন্তরে খনিজ তেলে যে মজুদ রয়েছে তার 1/5 সৌদি আরবে। পরিমাণে যা 62,000 কোটি ব্যারেল। তেল ছাড়াও দেশটি রয়েছে গ্যাস ও স্বল্প পরিসরে স্বর্ণের খনি। বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে কাতার আর মিশরের নামও উচ্চারিত হয় সম্মানের সাথে। বিশেষ করে কাতারের শক্তিশালী অর্থনীতি দেশটিকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। প্রায় 34 মিলিয়ন মুসলিম জনসংখ্যার আরেক দেশ মরক্কো। দেশটির মাত্র 1% জনগণ ভিন্ন ধর্মাবলম্বী। সামরিক শক্তিতে মুসলিম দেশের মধ্যে মরক্কো অনেক এগিয়ে। তাদের যে পরিমাণ মজুতকৃত তেল আছে তা দেশটির জন্য অনেক বড় ধরনের সাপোর্ট বলে মনে করা হয়। এটাকে তাদের জীবনী শক্তি হিসেবে দেখা হয়। যুদ্ধাস্ত্রে ব্যবহৃত যে কোনো ধরনের তেল তাদের কাছে আছে। প্রতিদিন 160 ব্যারেল তেল উত্তোলন করা হয় মরক্কোয়। এরপরে রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত ও পাকিস্তানের মতো অন্যান্য এশীয় প্রতিবেশীদের তুলনায় সামরিক শক্তির দিক থেকে অতটা এগিয়ে নয়, তবে বিশ্বব্যাংকের মতে দেশটি একটি শক্তিশালী অর্থনীতি হিসেবে উঠে এসেছে। তালিকায় রয়েছে পাকিস্তানও সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী, অন্যতম পরমাণু শক্তিধর দেশও। তালিকায় রয়েছে মালয়েশিয়ার নামও। বিগত কয়েক বছরে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মালয়েশিয়া। বিশ্বের বিভিন্ন সংস্থাগুলোই এই দেশে বিপুল বিনিয়োগ করেছে। 2024 সালে মাইক্রোসফট এআই এবং ক্লাউড পরিকাঠামোর জন্য $2.2 বিলিয়ন বিনিয়োগ করেছে দেশটি। মুসলিম বিশ্বের এই উত্থান দিন দিন ভাবিয়ে তুলেছে শক্তিধর অনেক দেশকে। আর যারা এখন মুসলিম বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছেন তারা চান একটি শক্তিশালী জোট তৈরি করতে। এই চাওয়ার নেতৃত্বে রয়েছে ইরান আর তুরস্ক। যদি সবাই একমত হয় এবং এক ছাতার নিচে চলে আসে তাহলে আবারও গোটা বিশ্ব শাসন করতে মুসলিম বিশ্বের খুব বেশি ব্যাগ পেতে হবে না।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সদস্যদের ক্ষোভ আরও জোরালো হয়ে উঠেছে। ফিলিস্তিনে ইসরায়েলের স্থল অভিযান ও প্রাণঘাতী বোমা হামলায় তাদের প্রিয়জনদের মুক্তি পাওয়ার বিষয়টি চরম ঝুঁকিতে পড়ায় নেতানিয়াহুর সমালোচনা করছেন তারা। গতকাল শনিবার তেল আবিব শারহানেগেভ জংশন, কিরিয়াত গাত ও জেরুজালেমের রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের সদস্যরা অভিযোগ করেন, ইসরায়েল সরকার তাদের প্রিয়জনদের নিরাপদে দেশে ফেরানোর চেয়ে যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে। এদিন এক বিবৃতিতে ফোরামের সদস্যরা বলেন, আমাদের দাবি নীতি নির্ধারকেরা যেন অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসেন এবং একটি চুক্তি না হওয়া পর্যন্ত সেই আলোচনা চালিয়ে যান, যেন আমাদের সব প্রিয়জনকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। গতকাল তেল আবিবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যারা বক্তব্য দিয়েছেন তাদের একজন আইনাভ জাঙ্গাউকার। তিনি গাজায় জিম্মি মতান জাঙ্গাউকারের মা। সমাবেশে নেতানিয়াহুকে সরাসরি উদ্দেশ্য করে আইনাভ বলেন, বলুন তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিভাবে রাতে ঘুমাতে যেতে ও সকালে ঘুম থেকে উঠতে পারছেন? আপনি 58 জন জিম্মিকে অবহেলায় ফেলে রেখেছেন, এমনটা জেনেও কিভাবে আয়নায় নিজের চেহারাটা দেখেন? বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে যা লেখা ছিল তার বাংলা অর্থ এমন, লড়াই জিম্মিদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গত কয়েকদিনে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। বিশেষ করে নেতানিয়াহু দেশটির আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনিকে মনোনীত করায় তারা ক্ষুব্ধ হয়েছেন। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, ডেভিড জিনি জিম্মি মুক্ত সংক্রান্ত যে কোনো চুক্তির বিরোধিতা করেছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন, আমি জিম্মি মুক্তি চুক্তির বিপক্ষে। গাজা যুদ্ধ একটি চিরন্তন যুদ্ধ। শুক্রবার এক বিবৃতিতে ফোরাম বলেছে, অপহৃত ব্যক্তিদের পরিবার মেজর জেনারেল জিনির বক্তব্যে ক্ষুব্ধ। যদি তার বক্তব্য সত্য হয় তবে এটি অত্যন্ত উদ্বেগের ও নিন্দনীয়, কারণ এমন একজন ব্যক্তি কথাগুলো বলেছেন যিনি অপহৃত পুরুষ ও নারীদের ভাগ্য নির্ধারণ করবেন। সংগঠনটি আরও বলেছে, অপহৃত ব্যক্তিদের উদ্ধারের চেয়ে নেতানিয়াহু যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছেন এমন এক ব্যক্তিকে শিনবেতের প্রধান নিয়োগ দেওয়ার মানে পুরো ইসরায়েল জাতির সঙ্গে অন্যায় ও এক ধরনের অপরাধ সংগঠন করা। জর্ডানের আম্মান থেকে আল জাজিরার প্রতিবেদক হামদা সালাহুত বলেন, নেতানিয়াহুর নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি গাজায় আরও সামরিক চাপ ও যুদ্ধের মাত্রা বাড়াতে চান, আর এ কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে। এই প্রতিবেদক আরও বলেন, গাজায় অবরোধ তুলে নেওয়া, যুদ্ধ পুরোপুরি বন্ধ করা ও সামরিক অভিযানের সম্প্রসারণ থামানোর জন্য কয়েক সপ্তাহ ধরে নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চাপ তৈরি হয়েছে। ইতোমধ্যে ইসরায়েল সেনাবাহিনী বলেছে, যেসব ব্রিগেডকে ডাকা হয়েছিল তারা এখন গাজার ভেতরে অভিযান চালাচ্ছে। জিম্মিদের পরিবারগুলোর বক্তব্য, এই জোরালো হামলা অব্যাহত থাকলে বেঁচে থাকা জিম্মিরাও প্রাণ হারাবেন। তবে নেতানিয়াহু এখন পর্যন্ত ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। নেতানিয়াহু সরকারের বড় অংশই যুদ্ধবিরতির বিপক্ষে এবং তারা এই যুদ্ধের অবসান চায় না। ইসরায়েলের সর্বোচ্চ আদালত বিদায়ী শিনবেত প্রধান রোনেন বারকে বরখাস্ত করার চেষ্টা অবৈধ বলে রায় দেওয়ার ঠিক একদিন পর নেতানিয়াহু মেজর জেনারেল জিনিকে সংস্থাটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। আদালত বলছে, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার সঙ্গে স্বার্থের সংঘাত আছে, তাই বরখাস্তের সিদ্ধান্ত আইনসিদ্ধ নয়। আদালতের এ রায়ের পরও নেতানিয়াহু জিনিকে নিয়োগের পথেই হেঁটেছেন। এরপর অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেন, প্রধানমন্ত্রী আইনগত পরামর্শ উপেক্ষা ও পুরো নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করেছেন। রাশিয়া ও চীনের মতো পরাশক্তি যখন হাইপারসোনিক অস্ত্র ও মহাকাশ ভিত্তিক হামলার সক্ষমতা বাড়াচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের পুরনো ও সীমিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এক নতুন চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গোল্ডেন ডোম নামের এক মহাকাশ নির্ভর প্রতিরক্ষা উদ্যোগ বাস্তবায়িত করার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার মেয়াদকালে দেশে নির্মিত হবে এক পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম গোল্ডেন ডোম। এই উচ্চাভিলাষী প্রকল্প নিয়ে উদ্বেগ যেমন আছে, তেমনি আশার আলোও দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। গোল্ডেন ডোম তৈরি হবে একাধিক স্তরে, স্থল, সমুদ্র ও মহাকাশে। এতে থাকবে উন্নত সেন্সর ও ইন্টারসেপ্টর, যা শুধু ICBM নয়, শব্দের গতির চেয়েও দ্রুতগামী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইল প্রতিহত করতে পারবে। বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতির এক যুগান্তকারী ধাপ, যে কোনো ক্ষেপণাস্ত্র হামলাকে আকাশেই প্রতিহত করতে পারবে এবং এর সাফল্যের হার শতভাগ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। তবে এই প্রকল্পের বাজেট নিয়ে রয়েছে বিতর্ক। ট্রাম্প জানিয়েছেন এর জন্য বরাদ্দ থাকবে $175 বিলিয়ন, যার $25 বিলিয়ন ইতোমধ্যেই বরাদ্দ দেয়া হয়েছে। অথচ কংগ্রেশনাল বাজেট অফিসের মতে শুধু মহাকাশ ভিত্তিক অংশের খরচই হতে পারে প্রায় $542 বিলিয়ন। বিশেষজ্ঞদের মতে EMP বা ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে সুরক্ষা দিতে না পারলে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ধ্বংস হয়ে পড়তে পারে। বিমান থেকে শুরু করে পানির সরবরাহ পর্যন্ত সব বন্ধ হয়ে যেতে পারে। এমন ভয়াবহতা ঠেকাতে আংশিকভাবে তৈরি একটি গোল্ডেন ডোমও হতে পারে জীবন রক্ষা ব্যবস্থার মূল চাবিকাঠি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা প্রধানত আলাস্কা ও ক্যালিফোর্নিয়ায় স্থাপিত 44টি গ্রাউন্ড ভিত্তিক ইন্টারসেপ্টরের ওপর নির্ভর, যা সীমিত হামলা প্রতিরোধে সক্ষম। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন রাশিয়া ও চীনের মতো দেশ থেকে একযোগে আসা শত শত ICBM ও হাজার হাজার ক্রুজ ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হলে এই ব্যবস্থা সম্পূর্ণ অপ্রতুল। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডক্টর স্টেইসি পেটিজন বলেন, বর্তমান ব্যবস্থা তৈরি হয়েছিল উত্তর কোরিয়ার জন্য। এটি রাশিয়ার মতো বিশাল অস্ত্র ভাণ্ডার তো দূরের কথা, এমনকি চীনের ছোট আকারের ভাণ্ডার সামলাতেও পারবে না। কংগ্রেশনাল বাজেট অফিস CBO বলেছে, মিনিমাম প্রতিরক্ষা গড়তেও শত শত বা হাজার হাজার মহাকাশ ভিত্তিক প্ল্যাটফর্ম প্রয়োজন হবে, যার ব্যয় হবে বিপুল। CBO এর হিসেব বলছে কেবল মহাকাশ ভিত্তিক অংশেই 20 বছরে ব্যয় হতে পারে $542 বিলিয়ন। ফলে পুরো প্রকল্প শেষমেশ বিশাল মার্কিন প্রতিরক্ষা বাজেটের বড় একটি অংশ খেয়ে ফেলতে পারে। ওয়াশিংটন DC ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ পাত্রিশিয়া বাজিলচিক বিবিসির এক সাক্ষাৎকারে বলেন, গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নীতিকে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর দিকে পুনর্মুখী করে। আমাদের শত্রুরা দীর্ঘপাল্লার হামলা সক্ষমতা অর্জনে বিনিয়োগ করছে, যেগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক। তবে চীন ও রাশিয়া এর কড়া সমালোচনা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগ মহাকাশকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিতে পারে। গোল্ডেন ডোম নিয়ে চলতি বছর মার্চে প্রথম কথা বলেছিলেন ট্রাম্প। কংগ্রেসে দেয়া এক ভাষণে ইসরায়েলের আয়রন ডোমের উদাহরণ টেনে তিনি বলেছিলেন, ইসরায়েলের এটা আছে, অন্য দেশেরও আছে, তাহলে যুক্তরাষ্ট্রের কেন থাকবে না? ইসরায়েলের আয়রন ডোম 2011 সালে ছোট পরিসরের রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হচ্ছে। তবে বাজিলচিক জানান, আয়রন ডোম মূলত গাজা বা দক্ষিণ লেবানন থেকে উৎক্ষেপণকৃত রকেট এর মতো নিম্ন স্তরের হুমকির জন্য তৈরি। গোল্ডেন ডোম আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ উচ্চ পর্যায়ের হুমকি শনাক্ত করতে পারবে। গোল্ডেন ডোম যদি বাস্তবায়ন হয়, তবে এটি হবে বিশ্বের ইতিহাসে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা। তবে তার আগে পার হতে হবে প্রযুক্তিগত জটিলতা ও রাজনৈতিক সমালোচনার বহু ধাপ।
এবার ইরানের পক্ষে কণ্ঠ বড় করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি সরাসরি বলেছেন, ইরানের আক্রমণ করার মতো সক্ষমতা ইসরায়েলের নেই। সিএনএনের সাথে কথা বলার সময় জন কেরি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দেওয়া হুমকির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি আশা করি ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি আরও আশা করি তিনি একটি চুক্তি করবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করেছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। কেরি আরও বলেন, একা সম্পূর্ণরূপে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই। ইসরায়েল হয়তো ইরানের ক্ষতি করতে পারে, কিন্তু তারপর এটি এই অঞ্চলের সকলের জন্য অনেক দিক থেকে বড় বিপদের প্রক্রিয়া শুরু করবে। ইতালির রাজধানী রোমে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগের দফাগুলোর মতোই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ আলোচক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্স পোস্টে লিখেছেন, রোমে পঞ্চম দফার পরোক্ষ ইরান মার্কিন আলোচনা শেষ হয়েছে। এই দফায় ইরানের নীতিগত অবস্থানগুলো আবারও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আলোচনাগুলো শান্ত এবং পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জন কেরি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হুমকির কথা উল্লেখ করেন। সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প একটা সমাধান অবশ্যই বের করবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করেছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। কেরি জোর দিয়ে বলেন, একা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই। যদি অন্যান্য দেশ থেকে ইসরায়েল সমর্থন না পায়, তাহলে তেহরানে হামলা করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। কেরির দাবি, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা হয়তো উল্লেখযোগ্যভাবে ক্ষতি করতে পারবে, কিন্তু ঘটনাটি এই অঞ্চলের সবার জন্য অনেক দিক থেকে অনেক বড় বিপদের প্রক্রিয়া শুরু করবে। শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফার বৈঠক শেষ হয়েছে। আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জানায়, এবারের বৈঠকে কিছু নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে, যেগুলো নিয়ে এখন দুই দেশের রাজধানীতে মূল্যায়ন হবে। সেই অনুযায়ী নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের সময়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দেন, 2-3টি বৈঠকে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। রোমের ওমানি দূতাবাসে 5 দফা আলোচনার শেষ দিনে আরাগচি বলেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে পেশাদার বৈঠকগুলোর একটি। তিনি আরও জানান, ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। এখন যুক্তরাষ্ট্রের পক্ষেও বিষয়গুলো আরও পরিষ্কার বলে মনে করছেন তারা। অন্যদিকে ওয়াশিংটনও নিজ অবস্থানে অটল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি বলেন, ইরানকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে। ইরান বলছে তারা পরমাণু চুক্তি মেনে চলতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি পেলে তবেই তারা এ পথে এগোবে। বিশেষ করে 2018 সালে ট্রাম্প প্রশাসন যে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, তার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমনটাই দাবি তাদের।